বাংলাদেশে পয়লা বৈশাখকে অনেকে বলেন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। ঠিক যেভাবে বাংলাদেশে জল হয়ে গেছে পানি, নিমন্ত্রণ অর্থাৎ আমন্ত্রণ বা নিমন্ত্রণ হয়ে গেছে দাওয়াত, ঠিক সেরকম ভাবেই পয়লাটা হয়ে গিয়েছে পহেলা। আর আমরা সেখান থেকে অনুকরণ করে নিয়েছি, কিন্তু আমাদের পয়লা বৈশাখের সঙ্গে যে পুজো আচার রীতিনীতি সেগুলো আমরা কি ভুলতে বসেছি? সেই শিকড়ের টানটি কি আমাদের মধ্যে নেই? কেন বলছি কথাগুলো? হাজার একটা উদাহরণ রয়েছে। শুরু করছিলাম স্নানের রিচুয়াল থেকে। শুধু তাই নয়, নতুন জামা পরা এবং বাড়িতে মা লক্ষ্মীর পুজো, তার সঙ্গে লক্ষ্মী গণেশের পুজোটাও থাকে। মজার কথা হচ্ছে আমরা আসলে এই বিভাজন খেলা খেলতে খেলতে, ভোট ব্যাংকের খেলা খেলতে খেলতে বিভিন্ন সময়কে দেবদেবীর মধ্যে বিভাজনটা শুরু করে দিয়েছি। কীরকম? এই কয়েকদিন আগে গেল রামনবমী, কয়েকদিন আগে গেল হনুমান জয়ন্তী। আপনারা দেখে থাকবেন, মনে থাকবে আপনাদের যে কি সুন্দর সূক্ষ্ম কৌশলে এই বিভাজন করে দেওয়া হচ্ছে প্রতিদিন। শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন শরৎকালে, আমরা মা দুর্গার পুজো করি, মা দুর্গা হয়ে গেল বাঙালির, কিন্তু শ্রী রামচন্দ্র হয়ে রইলেন নাকি উত্তরপ্রদেশের অবাঙালির। হাস্যকর যুক্তি, কিন্তু রাজনীতির স্বার্থেটা বলতে হয়। যেরকম মা লক্ষ্মী নাকি বাঙালির, লক্ষ্মীর পাশে সরস্বতী থাকলে তাও বাঙালির, কিন্তু লক্ষ্মীর পাশে গণেশ থাকলে তা নাকি অদ্ভুত কারণে হয়ে গেল অবাঙালির। অথচ আমাদের এই পয়লা বৈশাখের সঙ্গে লক্ষ্মী গণেশ পুজোর রীতি বহু প্রাচীন, বহু পুরনো। আবার গণেশ পুজো যদি একা হয়, যদি গণেশ ঠাকুর একা আসেন, তাহলে তা হয়ে যায় অবাঙালির। আবার কার্তিক ঠাকুর একা এলে তা হয়ে যায় বাঙালির। হাস্যকর না? হাসি পেলেও আসলে এই জিনিসগুলো প্রত্যেক মুহূর্তে এক শ্রেণীর মানুষ জেনে হোক না জেনে হোক সচেতনভাবে রাজনীতির মধ্যে দিয়ে বিভাজনের এই বিষটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা কথায় কথায় বলি, আমরা অনেক সময়তেই যে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুরকে নিয়ে বলি তারা আসে দুবার, একবার আসে মায়ের সঙ্গে, একবার আসে একলা। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? কবেকার কথা এগুলো শোনা, ছোটবেলায় শোনা, অথচ আজ বড় হয়ে প্রত্যেক মুহূর্তে রাজনীতির স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে, তোষণের স্বার্থে এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ভীষণ রকমভাবে চলছে। গণেশ পুজো যদি একা গণেশ ঠাকুরের পুজো হয়, সেই গণেশ পুজো হয়ে যাবে অবাঙালির। আবার তার এক ভাই কার্তিক ঠাকুরকে যদি আমরা নিয়ে আসি, তাকে যদি একা পুজো করি, তা হয়ে যাবে নাকি বাঙালির। আর গণেশ পুজো একা হয়ে গেলে তা হয়ে যাবে নাকি অবাঙালির। অদ্ভুত যুক্তি। প্রত্যেক মুহূর্তে ভাবনা চিন্তা করে এগুলো করা হচ্ছে। কিন্তু আমরা শুরু করেছিলাম আজকে নববর্ষ দিয়ে। মাফ করবেন, আমি কিন্তু আপনাদের নববর্ষের শুভ নন্দনটা এখনো পর্যন্ত জানিয়ে উঠতে পারিনি। ভাষা নিয়ে কথা বললে আরো অনেক কথা বলা যেতে পারে, কিন্তু নববর্ষটা আমরা পয়লা বৈশাখের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছাই জানাই, এরপর অক্ষয় তৃতীয়াও তাই জানাই। কিন্তু নববর্ষের যে রিচুয়াল রীতিনীতি জানি আজকে আমি আলোচনা করা শুরু করেছিলাম, সেই নিয়ে কথাও বলবো, আলোচনাও করব। সেই শিকড়ে ফেরার টানটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে বিশ্বাস করুন, যেভাবে কোথাও ষষ্ঠী পুজোগুলো অনেক হারিয়ে গেছে, নীল ষষ্ঠী ক্ষয়িষ্ণু হতে হতে টিমটিম করে জ্বলছে, শীতল ষষ্ঠী টিমটিম করে জ্বলছে, ইতু পুজো হারিয়েই গেছে প্রায়, ঠিক সেইভাবে হয়তো পয়লা বৈশাখের পুজো আচ্ছা রীতিটাও একটু একটু করে হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমরা অনুকরণে অভ্যস্ত হয়ে যাব। আর তার সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে, যেরকম মাননীয় পরীক্ষা নিরীক্ষা করে নতুন নতুন শব্দ আমাদেরকে উপহার দেন মাঝে মধ্যেই। কিন্তু প্রশ্ন একটাই, যদি ভিত নড়বড়ে হয়, যত উঁচুই আপনি তলা বানান না কেন, বাড়ি খুব একটা মজবুত হবে না। যদি বাঙালির ভাষা, বাঙালির শিকড় যদি মজবুত না হয়, তাহলে যতই নতুন নতুন ভাষা বা অনুকরণটাকে জোর করে ঢুকিয়ে দিন না কেন, কোনো কিছুই বাঙালি আসল মানে ভেতর থেকে নিতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।